গল্পের শুরুতেই এক মহিলাকে দেখি যে খুব ভয়ে ভয়ে নিজের ছোট মেয়েকে বুকে জড়িয়ে রেখেছে। বাইরে তার স্বামী ও আরেকজন সৈনিকের মধ্যে তীব্র লড়াই চলছে। ছোট্ট বাচ্চাটি যেন ভয় না পায় সেজন্য মা আস্তে আস্তে গান গাইছিল। মেয়েটি মায়ের কানে ফিসফিস করে বলে, আমি ভয় পাচ্ছি মা, বাবা আর আমাদের সঙ্গে নেই। মা তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার বাবা ফিরে আসবে, ওই খারাপ মানুষটাকে হারিয়েই তোমার কাছে ফিরে আসবে। বাইরের যুদ্ধ আরও তীব্র হয়। সেই মানুষটি মেয়েটির বাবাকে বলে, হিরোশিমা আর নাগাসাকির ধ্বংস মানে এই নয় যে জাপান হার মেনে নিয়েছে, যে মিত্র বাহিনীর কাছে মাথা নোয়াবে সে বিশ্বাসঘাতক। একথা বলা মাত্র সে মেয়েটির বাবাকে হত্যা করে। এদিকে ঘরের ভেতরে মা তার মেয়েকে একটি তাবিজ দেয়, বলে এটা তাকে রক্ষা করবে। তার নিজের মা একদিন তাকে তাবিজ দিয়েছিলেন। মা তাবিজটি মেয়ের গলায় পরিয়ে বলে, যখনই আমাকে মনে পড়বে এই ঘণ্টাটা বাজাবে, আর মনে রেখো আমি তোমায় সব সময় ভালোবাসবো। ঠিক তখনই সেই লোক ঘরে ঢুকে পড়ে যেখানে মা মেয়ে লুকিয়েছিল। সে বলে, তোমার স্বামী তার লোকদের শত্রুর কাছে মাথা নোয়াতে বলেছে, তোমরাও বিশ্বাসঘাতক। মা তাকে সতর্ক করে বলে, আমাকে মেরে ফেলো, কিন্তু আমার মেয়েকে স্পর্শ করবে না। কিন্তু লোকটি মেয়ের গলা থেকে তাবিজটি ছিনিয়ে নিয়ে ঘণ্টা বাজিয়ে বলে, এই তাবিজটি তোমাদের আর রক্ষা করতে পারবে না। তারপর সে নিষ্ঠুরভাবে মা ও মেয়েকে হত্যা করে। এরপর গল্প বর্তমানে ফিরে আসে। এখানে আমাদের পরিচয় হয় সারার সঙ্গে। কলেজে তার শিক্ষক বলছিলেন, ধর্ম, বিশ্বাস বা রীতি যাই হোক না কেন, পৃথিবীর প্রায় সব দেশেই মানুষ অতি প্রাকৃত সত্তার প্রতি একই ধরনের ধারণা পোষণ করে। তিনি আরও বলেন, জাপানিরা খুব ধার্মিক নয়, কিন্তু অলৌকিক ঘটনার প্রতি তাদের বিশ্বাস খুব শক্তিশালী। সারা জিজ্ঞেস করে, তাহলে আপনি কি মনে করেন এরা কি সত্যি আছে? শিক্ষক উত্তর দেন, তিনি কেবল একাডেমিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি আলোচনা করছেন, এর অস্তিত্ব প্রমাণ করতে নয়। ঠিক তখনই অলদো বলে ওঠে, ওরা আছে। সারা তার দিকে অদ্ভুতভাবে তাকায়। এরপরে সারা তার বন্ধু নিদিতাকে ফোন করে জানায় বাবাকে দেখে ক্যাফেতে আসবে। তখনই অলদো মন্তব্য করে, এখনকার মানুষ চায় না যে অতি প্রাকৃত জিনিস বিশ্বাস করতে, কেননা এটা বিশ্বাস করলে সকলে তাদেরকে আদিমকালের মানুষ মনে করবে। সারা তার এসব কথা গুরুত্ব দেয় না। সে বাবার বাড়িতে পৌঁছায়। বাবা হুইল চেয়ারে বসা। সারা তাকে খেতে সাহায্য করে। মায়ের পোশাকটি এখনো ঝুলছে দেখে তার নজর যায়। বাবা বলেন, অনেক সময় হয়ে গেছে সারা, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। সেই রাতে আমরা দেখি নিদিতা ক্যাফেতে কাজ করছে। সে খেয়াল করে এক লোক অনেকক্ষণ ধরে সারাকে দেখছে। লোকটি আর কেউ নয়, অলদো। নিদিতা কাজে ফিরে যায় সারাকে একা রেখে। সারা পেছনে তাকালে দেখে অলদো এখনও তাকিয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পর আবার তাকালে সে নেই। ক্যাফের বাইরে অলদো এসে সারার সামনে দাঁড়ায়। সারা তাকে বকতে থাকে। সে কি তাকে অনুসরণ করছে? অলদো জিজ্ঞেস করে, সারাকে কখনো ইয়োমি নোকুমি সম্পর্কে শুনেছে? ইয়োমি নোকুমি হলো জাপানি বিশ্বাস অনুযায়ী মৃতদের জগতের দরজা। সারা বুঝতে পারে সে ইয়োমির দ্বার, অর্থাৎ মৃতদের দেশে যাওয়ার পথ এর কথাই বলছে। অলদো বলে, সে এমন একটি জায়গা খুঁজে পেয়েছে যেখানে এসব সত্যি। কেউ তাকে সে জায়গার কথা বলেছিল এবং সে নিজে গিয়ে দেখেছে। অলদো সারার হাতে একটি ছবি দেয় এবং বলে সে সেখানে তার মৃত বোনের সঙ্গে দেখা করেছে, এমনকি কথাও বলেছে। সে আরও বলে, তুমিও কাউকে হারিয়েছ, তোমার চোখেই সেটা দেখতে পাই। কথা বলে সে চলে যায়। ঠিক তখনই নিদিতা আসে এবং তারা একসঙ্গে বাড়ি ফেরে। সেই রাতেই অলদো যে জায়গার কথা বলেছিল সারা সেগুলো অনলাইনে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর সারা ল্যাপটপ বন্ধ করে ঘুমোতে যায়। সে মায়ের ছবির দিকে তাকাতেই একটি ফ্ল্যাশব্যাক দেখা যায়। ছোটবেলায় সারা ধনী স্কুল বন্ধুদের সঙ্গে বসে আছে। তারা ছুটির ভ্রমণ আর নতুন ফোন নিয়ে গল্প করছে। সারা নিজেকে বিচ্ছিন্ন মনে করে, কারণ তার মা ধনী নন। সে দেখে তার মা ঠিক সেই জায়গাতেই টেবিল পরিষ্কার করছে যেখানে তারা বসে আছে। বন্ধুরা মলে যাওয়ার পরিকল্পনা করে এবং তারা গাড়িতে ওঠে। সারা গাড়িতে উঠে দেখে তার মা ডেলিভারির জন্য স্কুটার চালিয়ে যাচ্ছে, কিন্তু দূরে গিয়ে সারা একটি দুর্ঘটনার শব্দ শোনে এবং সেটা ছিল তার মায়ের দুর্ঘটনা। অনেকগুলো লোক তার মায়ের দেহকে ঘিরে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের কারোর মুখ নেই।
ধীরে ধীরে তারা সারার দিকে এগোতে থাকে। ভয়ে সারা ঝাঁকুনি খেয়ে জেগে ওঠে এবং দেখে মুখহীন মানুষগুলো তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সে চিৎকার করতে করতে বিছানা থেকে পড়ে যায়। তারপর বুঝতে পারে সবটাই ছিল দুঃস্বপ্ন। ইতিমধ্যেই সকাল হয়ে গেছে। পরে সে ঘটনাগুলো নিদিতাকে বলে, জানায় অলদো যে জায়গার কথা বলেছিল সেটাই খুঁজে দেখেছে। সে আরও বলে অলদো তার সহপাঠী এবং অলদো দাবি করেছে যে সে ওই জায়গায় তার মৃত বোনের আত্মার সঙ্গে দেখা করেছে। নিদিতা জিজ্ঞেস করে সারা কি এখনও এসব নিয়ে আশায় আছে। সে মনে করিয়ে দেয় তারা কত না কত অদ্ভুত অদ্ভুত জায়গায় গিয়েছে যেন সারা তার মায়ের সঙ্গে দেখা করতে পারে, কিন্তু কোনোটাই সত্য প্রমাণিত হয়নি। নিদিতা বলে হয়তো তোমার মা স্বর্গে ভালো আছেন, তোমার উচিত তাকে শান্তিতে থাকতে দেয়া। সারাকে কষ্ট পেতে দেখে শেষ পর্যন্ত নিদিতা রাজি হয় তার সঙ্গে যাবে, তবে এটি হবে শেষবার। এরপর তারা অলদো যে জায়গার কথা বলেছিল সেদিকে রওনা দেয়, যেটার নাম ছিল হোটেল সাকুরা। হোটেলে পৌঁছে তারা দেখে ভেতরে কেউ নেই। রিসেপশনে ঘন্টা বাজিয়ে কাউকে পাওয়া যায় না। হঠাৎ সারা দূরে একটি মহিলাকে হাঁটতে দেখে। সে দেখতে গেলে নিদিতা জিজ্ঞেস করে কি হয়েছে। সারা বলে সে একজন মহিলাকে দেখেছে। নিদিতা ভাবে হয়তো আরেকজন অতিথি। তারা আবার রিসেপশনে ফিরে আসে এবং কেউ না এলে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই কাউন্টারের সামনে হঠাৎ একজন লোক উপস্থিত হয়। নিদিতা অবাক হয়ে বলে সে কোথা থেকে এলো। লোকটি নিজেকে ইন্দার্তো বলে পরিচয় দেয় এবং হোটেল সাকুরায় তাদের স্বাগত জানায়। সে জিজ্ঞেস করে তারা কতদিন থাকবে। সারা বলে 3 রাত। নিদিতা জিজ্ঞেস করে রুম নম্বর 8-এর চাবি কেন নেই, কিন্তু ইন্দার্তো প্রশ্নটি এড়িয়ে যায় এবং ফাঁকার নামে এক সহযোগীকে ডাকে। সারা জিজ্ঞেস করে হোটেলে কি অতিথি কম আসে। ইন্দার্তো উত্তর দেয় তারাই একমাত্র অতিথি। সারা বলে সে একটু আগে তো এক মহিলাকে দেখেছে, কিন্তু কথা শেষ হওয়ার আগেই সহযোগী হাজির হয়। ফাঁকার তাদের রুম নম্বর 5-এ নিয়ে যায়। যাওয়ার পথে সারা পেছনে কারোর উপস্থিতি টের পায়, কিন্তু পেছনে কেউ নেই। কিছু দূর এগোতেই আবার সেই মহিলাকে দেখতে পায়। রুমে ঢোকার পরে ফাঁকার চাবি দিয়ে চলে যায়। নিদিতার রুম ঘাটাঘাটি করতে গিয়ে আলমারির ভেতরে একটি ঝাড়ু পায়। সারা বলে জাপানিজ লোককথায় এমন ঝাড়ু দিয়ে অশুভ আত্মা দূর করা হয়। নিদিতা মজা করে তা নিয়ে হাসাহাসি করে। এরপর সারা মায়ের ছবি টেবিলে রেখে মুখ ধুতে যায়। আয়নায় সে দেখে একজন মহিলা বাথটবে বসে তার নাম ধরে ডাকছে। সারা ফিরে তাকায়, দেখে মহিলাটি এখনও আছে, কিন্তু ঠিকমতো চোখ ঘষে তাকাতেই দেখে সেখানে কেউ নেই। সে ভাবে হয়তো এটা তার ভ্রম, কিন্তু সে আবার আয়নার ভেতরে সেই মহিলাকে দেখে। ঘুরে তাকাতেই দেখে সেখানে কেউ নেই। এরপর সে সেখান থেকে বেরিয়ে আসে। হঠাৎ নিদিতা তাকে চমকে দেয় একটি ছোট কেক দিয়ে। আসলে আজকে সারার জন্মদিন। নিদিতা তার কাছে একটি ইচ্ছের কথা জানতে চায়। সারা ইচ্ছে করে সে যেন তার মায়ের আত্মাকে দেখতে পায়। নিদিতা বলে তার ইচ্ছাটা যেন সত্যি হয়। মোমবাতি নিভিয়ে দেওয়ার পর নিদিতা তাকে চোখ বন্ধ করতে বলে এবং একটি ছোট্ট ঘণ্টাওয়ালা ব্রেসলেট উপহার দেয়। সারা তাকে জড়িয়ে ধরে। সেই রাতে সারা মায়ের ছবির দিকে তাকিয়ে বলে সে তার মাকে দেখতে চায়। আশা করে এই জায়গাটি সেই সুযোগ দেবে। ঘুমোতে যাওয়ার সময় তার কাছে এক মহিলা এসে দাঁড়ায়, তার নাম ধরে ডাকে। সারা হঠাৎ জেগে ওঠে, কিছু একটার উপস্থিতি টের পায়। পরদিন সকালে নাস্তা করতে করতে নিদিতা লক্ষ্য করে সারা ব্রেসলেটটি পরেনি। সারা বলে পরে পরবে। এরপর দেখানো হয় ফাঁকার তাদের রুম পরিষ্কার করছে। সে নিদিতা সারাকে যে ব্রেসলেটটি দিয়েছিল সেটি দেখতে পায়। সে ব্রেসলেটটি হাতে তুলতেই ঠিক তখনই সারা আর নিদিতা রুমে ঢোকে। এই সময় ফাঁকার অদ্ভুত মুখভঙ্গি নিয়ে দ্রুত বেরিয়ে যায়। সারা তাকে অনুসরণ করে রান্নাঘরে যায়। সেখানে ফাঁকার জিজ্ঞেস করে সে তার কাছে কি চায়। সারা বলে কেউ তাকে জানিয়েছে এই হোটেলটা সাধারণ জায়গা নয়। ফাঁকার বলে এখানে সবসময় শান্তি ছিল, কিন্তু তার মতো লোকেরা আসতে শুরু করার পর পরিস্থিতি বদলেছে। সারা আলদোর কথা তোলে, জিজ্ঞেস করে তার কি আলদোর কথা মনে আছে। ফাঁকার বলে এই জায়গায় খুব কম মানুষ আসে, তাই যে আসে তাকে সে মনে রাখে। সারা জিজ্ঞেস করে আলদো কোন রুমে ছিল। ফাঁকার বলে আলদো রুম নম্বর 8-এ ছিল। সারা তাকে জানায় হোটেলে তো এমন কোনো রুম নেই। সে অনুরোধ করে ওই রুমটা দেখাতে, কারণ বিষয়টা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এদিকে নিদিতা ব্ল্যাক হেডস তুলছিল। হঠাৎ সে দেখে তার পেছনে একটি ছোট্ট মেয়ে হেঁটে যাচ্ছে। ঘুরে তাকাতেই কেউ নেই। আবার একই ঘটনা ঘটে। তৃতীয়বার মেয়েটি আবার আসে এবং মা বলে ডাকতে থাকে। ভয়ে নিদিতা দৌড়ে রুমের বাইরে যায়। সারা তাকে শান্ত থাকতে বলে এবং ফাকারকে অনুসরণ করতে বলে। ফাকার রুম নম্বর 8 খুলে দেয়। সারা এবং নিদিতার ভেতরটা দেখতে থাকে। তাদের চোখে পড়ে দেয়ালে টাঙানো কয়েকটি ছবি। ফাকার জানায় এসব ছবি ক্যাপ্টেন কায়াৎসুই, তার স্ত্রী সাতসুকো আর মেয়ে আয়নোর, ঠিক সেই পরিবার যাদের আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। সে আরও বলে একসময় এই হোটেলটি জাপানি সামরিক অফিসারদের বাসভবন ছিল। সারা জিজ্ঞেস করে আলদো কি সত্যি এখানে থাকতো এবং সে নিজেও কি এখানে থাকতে পারে। ফাকার বলে আলদো এখানে থাকেনি, সে নকল চাবি বানিয়ে এই রুমে ঢুকেছিল, এজন্য ফাকার তাকে বের করে দিয়েছিল। সারা জিজ্ঞেস করে রুম 8 কেন ভাড়া দেওয়া হয় না? তখন ফাকার বলতে শুরু করে এই রুমের একটি বিশেষ ইতিহাস আছে। হিরোশিমা আর নাগাসাকিতে বোমা পড়ার পর জাপানের সম্রাট সৈনিকদের আত্মসমর্পণের নির্দেশ দেয়, কিন্তু কিছু সৈনিক আত্মসমর্পণ মানেনি এবং যারা মিত্রবাহিনীর কাছে মাথা নোয়াতে রাজি হয়েছিল তাদের বিশ্বাসঘাতক বলে হত্যা করে। ক্যাপ্টেন কাদার অধীনে থাকা প্রতিটি সদস্য, এমনকি তার স্ত্রী সাতসুকো আর মেয়ে আয়ানো, সবাইকে নৃশংসভাবে হত্যা করা হয়। সাতসুকো ও আয়ানোকে ঠিক এই রুমেই কুপিয়ে মেরে ফেলা হয়েছিল। এরপরে আমরা দেখি সারা মায়ের ছবির সামনে বসে আছে। হঠাৎ আলো নিভে যায়। ওয়াশরুমে থাকা নিদিতা জিজ্ঞেস করে বিদ্যুৎ গেছে নাকি? সারা বলে হ্যাঁ। ঠিক তখনই সারা পায়ের শব্দ শুনতে পায়। ফোনের টর্চ অন করে সে রুমের চারপাশ দেখে। শব্দ আরও জোরে শোনা যায়। হঠাৎ সে দেখে রুমের কোনায় দাঁড়িয়ে আছে একজন মহিলা। সারা ভয়ে দৌড়ে আলমারি থেকে ঝাড়ুটি বের করে আত্মাটিকে তাড়ানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরে মহিলাটিকে আবার দেখা যায়, এবার তার ঠিক পেছনে। এদিকে নিদিতা আবার সেই ছোট মেয়ের মা বলে ডাক শোনে এবং মেয়েটিকে চোখের সামনেই দেখতে পায়। আতঙ্কে নিদিতা দৌড়ে বেরিয়ে আসে। সারা তখনই ভয়ে কেঁপে ওঠে। এ সময় আলো ফিরে আসে এবং ইন্দার্ত ঢুকে বিদ্যুৎ গোলযোগের জন্য ক্ষমা চায়। এরপরে নিদিতা বাড়ি ফিরে যেতে চায়, কিন্তু সারা অস্বীকার করে। সে বলে অলদো ঠিকই বলেছিল, এই জায়গাটি ইয়োমিনোকুনি, অর্থাৎ মৃতদের দেশে যাওয়ার দরজা। নিদিতা বলে যদি সারা এটাই চায় তাহলে ভয় পাওয়ার সুযোগ নেই। এর পরের দিশে আমরা দেখি ফাকার সারাকে খাবার পরিবেশন করছে এবং সাবধান করে দেয় তার কাছে যে ব্রেসলেট আছে সেটা যেন সে না পরে। সারা জিজ্ঞেস করে কেন? ফাকার বলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। এর বেশি বলার আগেই ইন্দার্ত এসে তাকে ডেকে নিয়ে যায়। ফাকার চলে যেতেই নিদিতা এসে বসে আর সারা তাকে জানায় সে ঘুমোতে চায় রুম নম্বর 8-এ। নিদিতা রাজি হয় না, কিন্তু সারা জোর দিয়ে বলে আলদো তার বোনের আত্মাকে রুম নম্বর 8-এই দেখেছিল, তাই সেও হয়তো সেখানে তার মাকে দেখতে পাবে। হঠাৎ প্রবল বজ্রপাত শুরু হয়। ব্রেসলেটের ছোট ঘণ্টাটি শব্দ করে। আলো নিভু নিভু হতে থাকে। সঙ্গে শোনা যায় সাতসুকোর আত্মা ডাকছে তার মেয়ে আয়নোকে। সারা আর নিদিতা দৌড়ে উপরতলা রুমে চলে যায়। আলো স্বাভাবিক হয়। ঠিক তখনই নিদিতা জানালার বাইরে সেই ছোট মেয়ের আত্মা দেখতে পায়। সে বিষয়টি উপেক্ষা করে দ্রুত জানালা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। সারাও শুয়ে আছে, হাতে মায়ের ছবি ধরে। কিন্তু একটু পরেই আবার সাতসুকোর কণ্ঠস্বর পুরো হোটেলে প্রতিধ্বনিত হয়। আলো আবার নিভু নিভু হয়। রুম 8 থেকে সাতসুকোর আত্মা বের হতে দেখা যায়। হাঁটতে হাঁটতে সে মেয়েকে ডাকতে থাকে। এদিকে সারা নিজেকে খুঁজে পায় এক অদ্ভুত অন্ধকার জায়গায়, যেখানে তার স্কুল বন্ধুরা তার নাম ধরে ডাকছে। সারা ভয় পেতে থাকে। অন্যদিকে নিদিতা দেখে সারা বিছানায় নেই। সে ব্যাগ থেকে টর্চ বের করে। ঠিক তখনই একটি শব্দ শোনে। দেখে ছোট মেয়েটির আত্মা বিছানার ওপরে লাফাচ্ছে। পরের মুহূর্তে সে নিদিতার সামনে এসে দাঁড়ায়। নিদিতা দ্রুত ঝাড়ুটা হাতে নেয়, কিন্তু আত্মাটি হঠাৎ দেখা যায় ওয়ার্ড্রোপের মাথার উপরে। চমকে গিয়ে নিদিতা মাটিতে পড়ে যায়। একই সময়ে সারা তার মাকে দেখতে পায়। ঘুরে তাকাতেই সে দেখতে পায় মায়ের এক ভৌতিক রূপ। ভয়ে সারা জেগে ওঠে। দেখে সে রুম নম্বর 8-এর ভেতরে রয়েছে। নিদিতা টর্চ তুলে নিতেই মেয়েটির আত্মা তার সামনে উপস্থিত হয়।
ভয়ে সে দৌড়ে পালায়, কিন্তু সে যেদিকে যায় আত্মাটি সবসময় তার সামনেই চলে আসে। এদিকে সারা রুম নম্বর 8 থেকে বের হতে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা বাইরে থেকে আটকে রাখা। এই সময় তার পেছনে কিছু একটা অনুভব করে। ঘুরে তাকাতে সাতসুকোর আত্মা তার দিকে এগোতে থাকে আয়নের নাম ডাকতে ডাকতে। সারা চিৎকার করে নিদিতাকে ডাকতে থাকে। নিদিতা সে আওয়াজ শোনে এবং দ্রুত দৌড়ে আসে। এদিকে দেখা যায় ফাঁকার প্রতিনিয়ত প্রার্থনা করছে। এর মধ্যে সাতসুকো আরও কাছে চলে আসে। সে আয়ানোর নাম ধরে ডাকতে থাকে এবং ঠিক যখন সারাকে আক্রমণ করতে যাবে তখনই নিদিতা দরজা খুলে সারাকে টেনে বাইরে নিয়ে আসে। এরপর সারাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা এবং সিদ্ধান্ত নেয় সারাকে বাড়ি নিয়ে যাওয়ার। তারা কোনো রকমে হোটেল থেকে বেরিয়ে যায় এবং গাড়ি চালিয়ে সোজা বাড়িতে পৌঁছায়। বাড়ির সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই সারা যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। নিদিতা তাকে বিছানায় শুইয়ে দেয় এবং বলে সব ভুলে যাও, এটুকুই শেষ, আর কোনো খোঁজাখুঁজি নয়। তারপর সে নিজের বাড়িতে চলে যায়। পরদিন সকালে সারা ঘড়ির অ্যালার্মে জেগে ওঠে। বিছানা থেকে উঠে দরজা খুলতেই দেখে বাইরে এখনও গভীর রাত। বিভ্রান্ত হয়ে দরজা বন্ধ করে অন্য দরজা দিয়ে দেখে, কিন্তু কি হচ্ছে এসব। সে অন্যদের দরজা নক করে, কেউ সাড়া দেয় না। এক রুমে ঢুকতেই দরজা অজরে বন্ধ হয়। প্রতিনিয়ত শব্দ আরও বাড়তে থাকে। হঠাৎ সে চমকে ওঠে, ঘড়ির অ্যালার্ম বন্ধ করে, বুঝতে পারে সবটাই স্বপ্ন ছিল। তবু সে আবার পরীক্ষা করে দেখে আসলে সকাল হয়েছে কিনা। এ সময় সে নিজেকে খুঁজে পায় একটি শ্রেণীকক্ষে। তার এক স্কুল বন্ধু বেঞ্চের চক ঘষতে ঘষতে এক অস্বস্তিকর শব্দ করছে। ভয়ে সারা দৌড়ে অন্ধকারে চলে যায় এবং আবার এক অদ্ভুত জায়গায় পৌঁছায়, যেখানে দুই স্কুল বন্ধু অদ্ভুত কণ্ঠে তাকে বলে চলো মলে যাই। সারা দৌড়ে পালাতে যায়, কিন্তু তারা তার পা ধরে ফেলে এবং আবার অ্যালার্ম বেজে ওঠে। এর পরের দৃশ্য আমরা দেখি সারা বসে আছে নিদিতার সঙ্গে। সে বলে এখন সে আর বুঝতে পারছে না কোনটা বাস্তব আর কোনটা স্বপ্ন। সব কিছু ভয়ঙ্কর। নিদিতা বলে তার ডাক্তার দেখানো উচিত। সারা রাজি হয় না। সে বলে তার কোনো ডাক্তারের দরকার নেই। নিদিতা বলে শিফট শেষ হলে সে সারাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। সেই রাতে সারা ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ অস্বস্তি অনুভব করতে থাকে। সে নিজেকে পুরোটা কম্বল দিয়ে ঢেকে ফেলে। এমন সময় সে শোনে সাতসুকোর গলা নিজের মেয়েকে ডাকছে। সারা আস্তে করে কম্বল তুলে শুনে সাতসুকো কান্না করছে। ভয়ে সে আবার কম্বলের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু এবার কম্বল সরাতেই সে নিজেকে আবার সেই হোটেলের ঘরে পায়। আতঙ্কে সে আবার কম্বল দিয়ে ঢেকে ফেলে। সাতসুকো ঠিক তার ওপরে বসে আছে। সারা ছটফট করে ছুটে বেরোতে চায়, কিন্তু দরজাটা তালাবদ্ধ। সে আরেকটা দরজা দিয়ে কোনো মতে পালায় এবং ছাদে পৌঁছে যায়, যেখানে সে দেখতে পায় একজন মহিলা ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাচ্ছে। ভয়ে সারা নিচে নেমে আসে এবং দেখে রুম 8-এর সামনে সাতসুকোর আত্মা দাঁড়িয়ে আছে। সারা ভয়ে দৌড়ে নিচে নেমে আসে এবং দেখতে পায় এক মহিলার আত্মা কাপের ভেতরে চামচ নাড়ছে। আতঙ্কে সারা রিসেপশন ডেস্কের আড়ালে লুকিয়ে পড়ে। মহিলাটি ধীরে ধীরে তার দিকে হেঁটে আসছে, হাতে কাপ, চামচ ঘুরছে একইভাবে। চামচের শব্দ হঠাৎ থেমে গেলে সারা মাথা তুলে দেখে কেউ নেই, কিন্তু পরের মুহূর্তে তার পেছনে আবার চামচ নাড়ার শব্দ শুরু হয়। সারা ঘুরে দাঁড়ায়। এক ভয়ঙ্কর আত্মা তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সারা আবার নিজেকে রুম নম্বর 8-এ দেখতে পায়। সাতসুকোর আত্মা আবার তার পেছনে। সে চিৎকার করে জেগে ওঠে এবং দ্রুত অ্যালার্ম বন্ধ করে। এই সব কিছু সে আর সহ্য করতে পারছিল না। আতঙ্কে সে কান্নায় ভেঙে পড়ে। এরপরে আমরা দেখি সারার বাবা নিদিতাকে ফোন করছে। সে বলে সারাকে ফোনে পাচ্ছে না। নিদিতা বলে সে এখনই সারার খোঁজ নিতে যাবে। নিদিতা সারার বাড়িতে আসে এবং বিল্ডিংয়ের গার্ড তাকে লক্ষ্য করে। নিদিতা সারার ঘরে ঢুকে জিজ্ঞেস করে সে এতদিন কোথায় ছিল। সারা বলে সে তো এখানেই ছিল। নিদিতা বলে সারা টানা 3 দিন নিখোঁজ ছিল। প্রথম দিন এসে সে ঘর খালি পেয়েছে। দ্বিতীয় দিনও সারা ছিল না। তৃতীয় দিন ফোনও ধরেনি।
বাধ্য হয়ে সে ক্যাম্পাসে খুঁজতে যায় এবং শেষমেশ সারার বাবাকে জানায়। কিন্তু সারা জোর দিয়ে বলে সে কখনো কোথাও যায়নি, সে সবসময় নিদিতার অপেক্ষায় ছিল। সে মনে করছে হয়তো তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন একই দুঃস্বপ্ন, বারবার সেই হোটেলে ফিরে যাওয়া, যা তাকে ধীরে ধীরে পাগল করে দিচ্ছে। নিদিতা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এ সময় গার্ড লুকিয়ে তাদেরকে দেখছিল। এরপরে সারা আবার দেখতে পায় সে ওই হোটেলে আছে। একজন মহিলা বই পড়ছে, একটা ছোট মেয়ে সিঁড়িতে খেলছে, আরেকজন মহিলা কাপ নাড়ছে। তারপর সে দেখে তার মা আরেকটা ঘরে ঢুকছে। সারা তাকে অনুসরণ করে ফাঁকা হলে ঢোকে, ডাকতে থাকে মা। কিন্তু তখনই নিদিতা তাকে জাগিয়ে তোলে। সারা ভয়ে উঠে বসে এবং বলে তার আবার সেই হোটেলে যেতে হবে। নিদিতা জিজ্ঞেস করে কেন? সারা বলে তার একটা কাজ আছে, খুব জরুরি। সে অনুরোধ করে নিদিতাকে সাথে যেতে। এরপর তারা গাড়িতে করে রওনা হয়। আপনারা কি এখনও আমার সাথে আছেন? তাহলে একটা লাইক তো দিতেই হবে এবং গল্পটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাবেন। আর এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তারা গাড়ি করে যাচ্ছিল। গাড়ি হঠাৎ একটা কবরস্থানের কাছে নষ্ট হয়ে যায়। নিদিতা গাড়ি চেক করে আর সারা দাঁড়িয়ে থাকে কবরস্থানের ভেতরে। নিদিতা জানায় ইঞ্জিন ওভারহিট হয়ে যাওয়ার কারণে 15 মিনিট অপেক্ষা করতে হবে। সারা বলতে থাকে মানুষ বলে কবরস্থান ভয়ের জায়গা, অথচ এখানে সব কিছু শান্ত। নিদিতা বিষয়টা এড়িয়ে যায়। এত সব ঘটনার পর কবরস্থান নিয়ে কথা না বলাই ভালো। সে আশা করে সব শেষ হলে সারা মানসিক শান্তি খুঁজে পাবে। অবশেষে রাতে তারা হোটেলে পৌঁছায়। ভেতরে ঢুকে বেল বাজায়, কিন্তু কেউ নেই। সারা নিদিতাকে বলে ইন্দু আসা পর্যন্ত সামনে অপেক্ষা করতে। সে নিজে ভেতরে যায়। ভেতরে ঢুকতে সে আবার শোনে তাকে ডাকছে তার মা। মায়ের কণ্ঠ অনুসরণ করতে করতে সারা সিঁড়ি বেয়ে ওপরে যায়। রুম 8-এর সামনে সে তার মাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এদিকে ইন্দু না আসায় নিদিতা সারাকে খুঁজতে বের হয়। অন্যদিকে সারা তার মাকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়ে। অবশেষে তাকে খুঁজে পেল। এদিকে সারাকে খুঁজতে খুঁজতে নিদিতা এক ঘরে পৌঁছে যায়, যেখানে সে ফাকারকে পায়। নিদিতা বলে আমরা দুজন লবিতে অপেক্ষা করছিলাম, কিন্তু কেউ এলো না কেন? ফাকার কড়া গলায় বলে তোমাদের দুজনের তো এখানে থাকার কথা নয়। ঠিক তখনই নিদিতা দেয়ালে কিছু সংবাদপত্রের কাটিং লক্ষ্য করে। হোটেলে ঘটে যাওয়া বিভিন্ন মৃত্যুর খবর এখানে টাঙানো। সেখানে সেই ছোট্ট মেয়েটির মৃত্যুর খবরও আছে, যে আত্মাকে সে বারবার দেখেছিল। নিদিতা জিজ্ঞেস করে এখানে আসলে কি হয়েছে? ফাকার বলে সে সারাকে বারবার নিষেধ করেছিল ওই ব্রেসলেট না পরতে, কিন্তু সারা শোনেনি। সে আরও বলে হোটেলে আত্মারা আছে ঠিকই, কিন্তু তারা সবাই খারাপ নয়, শুধু সাতুকো ছাড়া। নিদিতা জিজ্ঞেস করে রুম 8-এ যে আত্মা ছিল সেই কি? ফাকার মাথা নেড়ে বলে হ্যাঁ, এই হোটেলে যত মহিলার মৃত্যু হয়েছে প্রত্যেকেই পড়েছিল ওই ধরনের ব্রেসলেট, আর ওই ব্রেসলেটের শব্দই সাতসুকোকে ডেকে আনে। এদিকে সারা তার মাকে ডাকছিল, আর তার মা ঘুরে দাঁড়াতেই সারা স্বস্তির হাসি হাসে। কিন্তু মুহূর্তের মধ্যেই তার মা রূপ বদলে সাতসুকোতে পরিণত হয়। এদিকে নিদিতা চিৎকার করে ফাকারকে রুম নম্বর 8-এ নিয়ে যেতে বলে। ঠিক তখনই ইন্দু এসে হাজির হয় এবং রেগে জানতে চায় সে এখানে কি করছে। এরপর 3 জন রুম 8-এ ঢোকে এবং সেখানে যা দেখে তাতে তাদের শরীর শিউরে ওঠে। সারার মৃতদেহ নিথর পড়ে আছে অদ্ভুতভাবে। এরপরে পুলিশ এক ভয়ঙ্কর ঘটনা জানায়। সেটা হলো সারা আসলে 1 সপ্তাহ আগেই মারা গিয়েছিল, যা শুনে নিদিতা ভেঙে পড়ে। জিজ্ঞাসাবাদে ইন্দু বলে সারা ও নিদিতা চেক ইন করার পর সব স্বাভাবিক ছিল। তৃতীয় রাতে সে দেখেছিল নিদিতা একাই হোটেল ছেড়ে চলে যাচ্ছে। সারার কি হলো সে জানে না, কারণ সে যখন রুম চেক করেছিল তখন রুমটা ফাঁকাই ছিল। এ সময় নিদিতা জোর দিয়ে বলে সেদিন রাতে সে সারার সঙ্গেই হোটেল ছেড়েছিল এবং তখন সারা জীবিতই ছিল। এ সময় পুলিশ ফরেন্সিক রিপোর্ট দেখায়, যেখানে প্রমাণ হয়েছে সারা প্রায় 1 সপ্তাহ আগেই মারা গেছে। সুতরাং নিদিতার কথা সত্য হওয়া সম্ভব নয়। এ সময় সারার বিল্ডিংয়ের গার্ডও সাক্ষী দেয়। সে বলে সারা বেরিয়ে যাওয়ার 3 দিন পর নিদিতা একাই ফিরে এসেছিল। পরে সে সারার ঘরে উকি দিয়ে দেখেছিল নিদিতা একা ঘুমাচ্ছে। এরপর সারার বাবা বলেন তার মেয়ে নিখোঁজ হওয়ার ব্যাপারটি তিনি জানতে পারেন নিদিতার থেকেই। ফাকারও বলে নিদিতা হঠাৎ হোটেলে এসে দাবি করে যে সে সারার সঙ্গে আছে, যে রহস্যজনকভাবে নিখোঁজ। তারপর সে চায় তাকে রুম নম্বর 8-এ নিয়ে যেতে। পুলিশ জিজ্ঞেস করে সে কেন এমন বলেছিল, কোনো ধারণা করতে পারেন? ফাকার উত্তর দেয় না,
পুলিশ নিদিতাকে জানায় তার কথাতে সমর্থন করছে না একজনও। কেউই হোটেল ছাড়ার পর তাকে সারার সঙ্গে দেখেনি। নিদিতা বলে সবাই মিথ্যে বলছে। পুলিশ বলে হয়তো উল্টোটা সত্য, হয়তো তাদের কথা সত্য, হয়তো তুমি সারার নিখোঁজ হওয়া নিয়ে একটা গল্প বানিয়েছ, হয়তো কিছু একটা লুকোচ্ছ। নিদিতা জিজ্ঞেস করে কেন? পুলিশ বলে কারণ তোমাকে হয়তো সারাকে হত্যার দায় থেকে নিজেকে বাঁচাতে হবে। এটা শুনে নিদিতা হেসে ওঠে। সে বলে সবাই পাগল হয়ে গেছে। কেউ কি সাতসুকোর কথা বলেছে? সাতসুকোই সারাকে মেরেছে। অফিসার বিরক্ত হয়ে উঠে চলে যায়। এখানে তার স্পষ্টভাবে বুঝতে পারে নিদিতা আর মানসিকভাবে স্থির নেই। বন্ধুর মৃত্যু তাকে ভেঙে দিয়েছে। এর পরের দৃশ্যে আমরা একটি মানসিক হাসপাতাল দেখি। সেখানে নিদিতা রোগী হিসেবে ভর্তি। হঠাৎ সে সামনে বসে থাকতে দেখে তার বান্ধবী সারাকে। সারা বলে দুঃখ করো না। নিদিতা বিস্ময়ে বলে তুমি বেঁচে আছো? সারা মাথা নাড়ে। নিদিতা জানায় সবাই বলে সে পাগল। কেউ বিশ্বাস করছে না যে সারা বেঁচে আছে। সবাই ভাবে নিদিতাই তাকে মেরেছে। সে কাঁদতে কাঁদতে বলে তাদের বিশ্বাস, আমি কিভাবে তোমাকে মারতে পারতাম? ভয়ঙ্কর কাজগুলো তো ওরাই করেছে। সারা বলে ওরা খারাপ, কিন্তু আমরা না। ঠিক তখনই সেই ছোট্ট মেয়েটির আত্মা এসে দাঁড়ায় সারার পাশে আর মা বলে ডাকে। তখনই নিদিতা উপলব্ধি করে সারা আসলে মৃত। ঠিক সেই মুহূর্তে নার্সের চাবি পড়ে যায়। নিদিতার চাবি তুলতেই নিজেকে আবার রুম নাম্বার 8-এ দেখতে পায়। চারদিকে ভয়ঙ্কর ফিসফিস কণ্ঠ। সাতসুকোর আত্মা তার পেছনে এসে বলে। এরপরে আমরা দেখি আলদো আসে সারার কবরের পাশে। সে বলে অবশেষে তুমি তোমার মায়ের সঙ্গে থাকতে পারছো। আশা করি তুমি শান্তিতে থাকবে। দেখা যায় কবরের ভেতরে সারার মৃতদেহ।